বিশাল যুদ্ধের দামামা বাজছে। আয়াতুল্লাহ খামেনি ছিলেন সে বিপ্লবের নেতা, আগুন ঝরা বক্তব্য তার। এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহুকে যখন প্রশ্ন করা হয়েছিল সত্যিই কি আপনাদের টার্গেট ওখানে যুদ্ধ করা, যে তাদের টার্গেটের মধ্যে রয়েছে কিন্তু এই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনি, যে আসলে কি পরমাণু যুদ্ধ বা পরমাণুর যে কথা বলা হচ্ছে সেটা আদবে কতটা বাস্তবে সত্য। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসের আরাফাতকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। বম তৈরি করার এই আছিলাই কি ইসলামিক শাসনতন্ত্র যেটা রয়েছে তাকে উৎখাত করাই আমেরিকার প্রধান লক্ষ্য? ভারত এই ক্ষেত্রে একটা ভারসাম্যকারী শক্তি হিসাবে গোটা বিশ্বে অবতীর্ণ হয়েছে। তাই এই শক্তিগুলোকে নিয়ে গোটা বিশ্বের যারা রাষ্ট্রনায়ক তারা যদি বসেন, নিশ্চয়ই এটা খুব কষ্ট কল্পনা নয়। যদি সেই সদিচ্ছা থাকে এই পৃথিবীকে বাঁচাতে হবে, এই গ্রহকে বাঁচাতে হবে, তাহলে সেইটা করা সম্ভব। মধ্যপ্রাচ্য জুড়ে এক বিশাল যুদ্ধের দামামা বাজছে। এই মুহূর্তে যা খবর দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তাতে দেখা যাচ্ছে যে তেহরান থেকে অনেক মানুষ নিরাপদ আশ্রয় খুঁজছেন। তেহরান ইরানের রাজধানী। ইরান বিশ্বের 19তম বৃহত্তম দেশ এবং যার জনসংখ্যা 9 কোটির উপর। এর মধ্যে তেহরান রাজধানীতে সবচেয়ে বেশি সরকারি অধিকৃত সংস্থাগুলির দপ্তর রয়েছে এবং যেখানে প্রায় 40% ইরানিয়ান এই সমস্ত সরকারি দপ্তরগুলোতে কাজ করে। এবং ইরানের অর্থনীতির মূল ভিত্তিটাই রয়ে গেছে হচ্ছে তেহরানে। সেই তেহরান থেকে লোকজনকে সরে যেতে হবে হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পরে পুরো ইরান জুড়ে একটা অদ্ভুত ধরনের আতঙ্ক এবং নিস্তব্ধতা যে বিরাজ করছে তা বিভিন্ন টেলিভিশনের ফুটেজগুলো থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং লাগাতার নিশানা করে যাচ্ছে ইসরায়েলের নিশানায় সেখানে টেলিভিশন চ্যানেল, যেটা ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে যখন এসে বম আছড়ে পড়ে সঞ্চালিকা পালিয়ে যেতে বাধ্য হন এবং তারপর বাইরের থেকে সে দৃশ্য ভয়াবহ। فضای غبار آلوده استادیوم সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, পুরো টেলিভিশন চ্যানেলকে আগুন তখন গ্রাস করে নিচ্ছে। ইরান বরাবরই আমেরিকার সাথে 80-র দশকের পর থেকে যেভাবে আর কি রাজনৈতিক এবং মতাদর্শগত এবং বলা যেতে পারে বৈশ্বিক রাজনীতিতে সেখানে থ্রেট মনে করছে আমেরিকা ইরানকে। যে ইরান পার্সিয়ান সভ্যতার একটি অগ্রসর দেশ এবং 7ম শতাব্দীর মধ্যে ইরানের অগ্রসরতা একটা গোটা পৃথিবীকে সে সময় তাক লাগিয়ে দিয়েছিল এবং 8ম শতাব্দীর পর থেকে সেখানে ইসলামাইজেশনের পরও ইরান থেমে থাকেনি। তার বিকাশ ঘটেছে বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি, সমস্ত কিছুতেই। এবং সেই বিকাশ এতটাই হয়েছিল যে 1980 সালের আগে ইরান মনে করেছিল অনেকটা আজকে সৌদি আরবের মতো, যেখানে সৌদি আরবের সালমান তিনি মনে করেছেন যে সৌদি আরবের সংস্কার দরকার, যেখানে ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, যেখান থেকে ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সেই সৌদি আরবও এক সংস্কারের পথ নিয়েছে যা বিভিন্ন দেশে বিদেশে আলোচিত। ঠিক তার আগে ইরানে পাহলেভি রেজা শাহ, সেই যে সাম্রাজ্য ছিল ইরানের, সেই ইরানকে তারা দীর্ঘদিন ধরে পাহলেভি যে শাসন, সে শাসন চলেছিল এবং শাহের আমলে ইরানের যে একটা পাশ্চাত্যকরণ হয়েছিল সেটাই কিন্তু মূল ক্ষোভের কারণ ছিল তখন ইরানবাসী। পুরনো সভ্যতা একের পর এক, সেই সভ্যতা পার্সিয়ান সভ্যতার ওপর ইসলামিক সভ্যতা, কিন্তু সেখানে পাশ্চাত্য সভ্যতার এই আধিক্যে ইরানিয়ানদের বিদ্রোহ কিন্তু শতপ্রণোদিত ছিল, স্বতঃস্ফূর্ত সেই বিপ্লব ছিল, যে বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনি ছিলেন সে বিপ্লবের নেতা, আগুন ঝরা বক্তব্য তার, এবং তার
প্ল্যাকার্ড নিয়ে গোটা ইরানিয়ানরা সে তেহরানকে অবরুদ্ধ করেছিল। শাহ পালিয়ে যান, তার স্ত্রী সহ আমেরিকাতে গিয়ে আশ্রয় নেন। এরপর ইরান চলে যায় পুরোপুরি হচ্ছে আয়াতুল্লাহ খামেনির কন্ট্রোলে। সেখানে ইসলামিক গার্ড এবং তারপর থেকে ধীরে 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 যে সমস্ত পাশ্চাত্য সংস্কৃতির বিরুদ্ধে গোটা মধ্যপ্রাচ্যে জুড়ে মাথা তুলে দাঁড়ায় ইরান। ইরানের যে সামরিক বহর এবং তার যে আয়তন, তার জনসংখ্যা এবং তাদের যে সাংস্কৃতিক এক গভীরতা, সেটা ইরানকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। ইরানে আমরা দেখেছি বিভিন্ন আধুনিক সাহিত্য, শিল্পকলা, চলচ্চিত্র এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু আমেরিকার সাথে সম্পর্কটা 80-র দশকের পর থেকেই এক তিক্ত হয়ে ওঠে, যে কারণে হঠাৎ আমরা দেখলাম G7 বৈঠক, যে G7 যেটি আগে G8 ছিল এবং ইউক্রেন যুদ্ধের পর থেকে G8 থেকে রাশিয়াকে সরিয়ে দিয়ে এখন G7 হয়েছে। সেখান থেকে ট্রাম্প অতি দ্রুত চলে আসে। তারপরেই মনে হচ্ছিল যে G7-এর ক্ষেত্রে তারা কি স্ট্যান্ড নেন, এবং G7-এর সমস্ত 7টি দেশই তারা এই ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং বলা যেতে পারে একটা ঘোষিত যুদ্ধের দিকেই ক্রমশ যাচ্ছে, তাতে তারা সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছে। এবং তাদের সমর্থন পুষ্ট এই মুহূর্তে নেতানিয়াহু সে একেবারে পরিকল্পনা করছে যে গোটা ইরানকে বিধ্বস্ত করতে, বিশেষভাবে তেহরান। আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু তেহরানের উপর যে কোনো সময় বড় রকমের ক্ষেপণাস্ত্র হামলা হবে, পাল্টা জবাবও যে ইরান দেবে সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। সেই হুঁশিয়ারিও তারা দিয়ে রেখেছে। তার কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান একমাত্র দেশ যার কাছে প্রভূত পরিমাণে ক্ষেপণাস্ত্র মজুত করা রয়েছে, এবং সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারই হচ্ছে এই মুহূর্তে ইরান। এশিয়া মহাদেশের 6ষ্ঠ বৃহত্তম এই দেশ ইরান শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়, তার সাথে ড্রোন হামলাতেও তারা পারদর্শী। কিন্তু তারপরেও ইসরায়েল যেভাবে ইরানের ব্যূহ ভেদ করে যেভাবে আক্রমণ হানছে, তাতে স্বাভাবিকভাবে গোটা বিশ্বের এখন একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে আসলে কি পরমাণু যুদ্ধ বা পরমাণুর যে কথা বলা হচ্ছে সেটা আদবে কতটা বাস্তবে সত্য? ইরান কি সত্যি পরমাণু বম তৈরি করছে, নাকি এই আশঙ্কাকে সামনে নিয়ে যেটা ইরাকের ক্ষেত্রে হয়েছিল, তার প্রতিবেশী দেশ সাদ্দাম হুসেনকে পরে একেবারে ফাঁসিতে লটকে দিয়েছিল, সেও আমেরিকার হয়ে অনেকদিন কাজ করেছে এবং তারপরে আমেরিকা তাকে ত্যায্য করে এবং ইরাকের উপর যে হামলা আমেরিকা চালিয়েছিল গোটা বিশ্ববাসী শুধু শিউরে উঠেছিল, একেবারে বলা যায় মাটিতে মিশিয়ে দিয়েছিল। এবার কি সেই ইরান যেখানে হচ্ছে অজুহাত হিসাবে দাঁড় করানো হচ্ছে পরমাণুকে? তার কারণ এটা ঠিক যে যদি আমরা মানচিত্র দেখি বা আপনারাও যদি দেখেন তাহলে দেখতে পাবেন ইরান জুড়ে পুরো পর্বতমালা, বিভিন্ন পর্বতমালায় সজ্জিত ইরান, সেই পর্বতমালার মধ্যে কোনো জায়গায় বাংকার তৈরি করে, গভীরে বাংকার তৈরি করে তারা নাকি পরমাণু বোমা আবিষ্কার করছেন। কেউ কেউ বলছেন ইউরেনিয়ামের স্টক পরিশুদ্ধকরণ প্রায় 60% সম্পন্ন হয়েছে, 90% আর 30% হলেই সেই ইউরেনিয়াম থেকে নাকি বম তৈরি করা সম্ভব। এই সমস্তই তো আশঙ্কার কথা, তার কারণ কেউ তো গিয়ে সামনে দেখেনি। ইরাকের ক্ষেত্রেও তো তাই বলেছিল আমেরিকা, যে এরকম নিউক্লিয়ার বম তৈরি করছে, কেমিক্যাল বম তৈরি করছে, বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের জন্যে ইরাক এগিয়ে যাচ্ছে। এগুলো সবই ছিল অজুহাত মাত্র। তার কারণ মধ্যপ্রাচ্যে যে আধিপত্য বিস্তারের যে রাজনীতি, যে সমরনীতি তৈরি হয়েছে, তা আমেরিকা সেখানে পুরো কন্ট্রোল নিতে চায়। আর তার বিশ্বস্ত সহযোগী ইসরায়েল তো রয়েছে। ইসরায়েল এই বিষয়ে পরমাণু যে কার্যক্রম, সে বিষয়ে তারা যত না বেশি বলছে, তারা বলছে অনেকটা হচ্ছে তাদের বক্তব্যের মধ্যে যেটা আসছে, তাদের টার্গেটে যেভাবে পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, প্রায় বলা যেতে পারে ভেতরে ঢুকে। এবং সেখানে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদের যে সক্রিয়তা তারা এমনভাবে সেখানে প্রুফ করছে, যেটাতে ইরানের আভ্যন্তরীণ একটা ভঙ্গুর ব্যবস্থার দিকেও ইঙ্গিত দিচ্ছে। সেই ভঙ্গুর ব্যবস্থা আভ্যন্তরীণটা ঠিক কী? সেখানে মোসাদ অনেকগুলো অ্যাসেট তৈরি করেছে, ঠিক যেভাবে এক সময় মোসাদ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসের আরাফাতকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল।
প্যালেস্টাইন থেকে শুরু করে ইরান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের এই সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এক লড়াই চলছে, যে লড়াইগুলোকে বিভিন্ন সময় ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। কিন্তু দুর্দমনীয় ইসরায়েল প্রত্যেকটা সেই আন্দোলন যখনই তার বিরুদ্ধে গেছে, তার সরাসরি সে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা জানি 60-এর দশকে সেই 6 দিনের যুদ্ধ, যা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের উপর এক প্রভূত আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয়। সেদিন থেকে ইরানও টার্গেট করে রেখেছে ইসরায়েলকে, এবং এই ইহুদি জায়নিজমের বিরুদ্ধে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশকে নেতৃত্ব দেওয়ার একটা স্বপ্ন দেখে ইরান। কিন্তু তাদের সেই স্বপ্নে আবার বাদ সেধেছে অন্যান্য বেশ কিছু দেশ, যার মধ্যে অবশ্যই রয়েছে এই মুহূর্তে জর্ডান বা সৌদি আরব। আমেরিকা সেখানে প্রভূত অর্থায়ন করেছে, বিভিন্ন শিল্প স্থাপনা, বিশেষ করে তেলের খনিগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে পুরো ব্যবস্থাকেই এক অন্য মাত্রায় নিয়ে গেছে, যে কারণে এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক যুদ্ধের পরিস্থিতি এবং যুদ্ধের দামামা সেখানে বেজেই চলেছে। ইরানের নিয়ে প্রচুর মানুষ চিন্তিত। গোটা বিশ্বে এটা জানে যে ইরানের উপর যদি আক্রমণ করা হয় ইরাকের মতো করে, তার কারণ ইরাকের পরিস্থিতি কিন্তু বারবার স্মরণ করে দিচ্ছে ইরানকে, এবং সত্যিই কি নিউক্লিয়ার বম তৈরি করার এই আছিলায় কি ইসলামিক শাসনতন্ত্র যেটা রয়েছে তাকে উৎখাত করাই আমেরিকার প্রধান লক্ষ্য? খোলাসা করে কেউ কিছু বলছেন না, তবে একটা ইঙ্গিত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প নাকি চেয়েছিলেন যে ইসরায়েল চেয়েছিল যে এবারে শুধুমাত্র নয়, মোসাদ বা সমস্ত কিছুতে তাদের তথ্যগুলো তাদের কাছে ছিল, আয়াতুল্লাহ খমেনিকে এই সুযোগে নিকেশ করে দেওয়া যায়। 86 বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ খমেনির জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকলেও ইরানে একটা বিস্তৃত অংশের মানুষ এই ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে একেবারে সজোরে তারা পথে নেমে এসেছে। এটা 80-র দশকের পরে ঠিক এরকম জোরালোভাবে কখনো কোনো দিন হয়নি যা ইরানে সংগঠিত হয়েছিল, এবং তাদের নিশানায় ছিল আয়াতুল্লাহ খমেনি, এই মুহূর্তেও রয়েছে। কিন্তু যা পরিস্থিতি সেখানে তেহরানের উপর আক্রমণ হানার উদ্দেশ্যই কিন্তু অন্য। শুরুতে যেটা বললাম, তেহরান হচ্ছে ইরানের রাজধানী, এবং গোটা ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে তেহরান, যেখানে সমস্ত বিগ পাবলিক এন্টারপ্রাইজের অফিসগুলো রয়েছে, কর্মীরা সেখানে রয়েছে, এবং গোটা তেহরানের পার্শ্ববর্তী অঞ্চল ঘিরে বিভিন্ন শিল্পাঞ্চল রয়েছে। সেখানে আঘাত আনা মানে ইরানের অর্থনীতি এক ভয়াবহ সংকটের সামনে গিয়ে দাঁড়াবে। প্রাচীন সভ্যতার দেশ ইরান হয়তো সেই সংকটকে কাটিয়ে উঠতে পারবে, এবং তার সাথে এই অস্থিরতার সুযোগ নিয়ে এক রাজনৈতিক পালাবদল ঘটাতে চাইছে আমেরিকা, এবং যাকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে ইসরায়েল। তার কারণ এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহুকে যখন প্রশ্ন করা হয়েছিল, সত্যিই কি আপনাদের টার্গেট ওখানে যুদ্ধ করা, এলিমিনেট করা আয়াতুল্লাহ খমেনিকে, কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু নেতানিয়াহু যেটা বলতে চাইলেন তার সারমর্ম দাঁড়ায় যে তাদের টার্গেটের মধ্যে রয়েছে কিন্তু এই মুহূর্তে আয়াতুল্লাহ খমেনি। 86 বছরের আয়াতুল্লাহ খমেনিকে সরিয়ে দিতে পারলে ইরান জুড়ে এক নেতৃত্বের সংকট তৈরি হবে, যে এক বিপুল বিপ্লবের মাধ্যমে ইরানের এক শাসনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। দীর্ঘ 45 বছর ধরে সেই শাসনতন্ত্র নিরবিচ্ছিন্নভাবে ইরানকে অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী জায়গায় নিয়ে গেছে। রাজনৈতিক সাংস্কৃতিকভাবে ইরান বরাবরই হচ্ছে একটা শক্তিশালী অবস্থানে রয়েছে, বিশেষভাবে তার সাংস্কৃতিক যে বৈচিত্র্য এবং সংস্কৃতির যে গভীরতা, পার্সিয়ান সভ্যতার যে অগ্রগতি, যা ইসলামাইজেশনের পরেও সে অগ্রগতি থামেনি, বরঞ্চ বিস্তৃত হয়েছে, সেটা ইরানকে এক অনন্য মর্যাদা দান করেছে। সেইখানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারলেই গোটা মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ কন্ট্রোল চলে আসবে আমেরিকা সহ G7 এবং তার বিশ্বস্ত সহযোগী বা দোসর ইসরায়েলের হাতে। তাই কি এত আয়োজন? এই আয়োজনের জেরে গোটা বিশ্বজুড়ে কিন্তু এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, যে যুদ্ধ পরিস্থিতি হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ কেউ বুকবাজি এটা কিন্তু বলার মতো জায়গায় নেই যে না এটা কিছুই হবে না, হয়তো বলা যায় এসব কিছুই হবে না, সেটা একটা ভাবনা মাত্র, কিন্তু কিছু তো হচ্ছেই। যেভাবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ক্ষেপণাস্ত্রের আক্রমণ যেভাবে তেহরানের উপর গিয়ে আছড়ে পড়ছে, পাল্টা জবাব ইরান দিচ্ছে বটে, কিন্তু সেই ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমকে ভেদ করে যেগুলো এসে লক্ষ্যবস্তুতে আঘাত করছে,
তা হয়তো ইসরায়েলের দর্পচূর্ণ করছে, কিন্তু ইসরায়েল এতটাই শক্তিশালী সামরিকীকরণের মাধ্যমে তার দেশটাকে যে জায়গায় নিয়ে গেছে তাতে তার কিছু যায় আসে না। নেতানিয়াহুর বিরুদ্ধেও তো অনেক রাজনৈতিক বিরোধীদের ক্ষোভ রয়েছে, প্রচুর বিক্ষোভ সমাবেশ হয়েছে, বিশেষভাবে তার নীতির প্রতি সেখানে একটা বিরাট বিক্ষোভ বিভিন্ন সময় সংগঠিত হয়েছে। ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থায় মাল্টি পার্টি ডেমোক্রেসি রয়েছে, সেই মাল্টি পার্টি ডেমোক্রেসিকে নিয়েও যে সামরিক নীতি ইসরায়েল অবলম্বন করেছে সেটাও গোটা বিশ্বজুড়ে আলোচনার বিষয়। আসলে এই যে ধর্ম এবং তাকে কেন্দ্র করে এই যে সংস্কৃতি এবং হচ্ছে একটা জিহাদের তত্ত্ব, সেটা আধুনিক বিশ্বে এক নতুন রূপ লাভ করেছে, যেই মধ্যে এক প্রবলভাবে হচ্ছে শুধু আধিপত্যবাদ নয়, সম্পূর্ণ অর্থনীতিকে কবজা করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নিজেদের সাপেক্ষে তৈরি করা। এশিয়ার যে সংস্কৃতি, মধ্য এশিয়ার যে সংস্কৃতি, তার সাথে পাশ্চাত্য সংস্কৃতির একটা বিরোধ বরাবরই রয়েছে। এই বিরোধ এতটা হস্টাইল বা এরকম একটা হিংসাত্মক জায়গায় চলে গেছে যা অনেকেই বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের এক শুরুয়াত। আমরা যারা বিশ্বে মনে করি এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তেজস্ক্রিয়তা ক্রমশ কিন্তু বাড়ছে, যে তেজস্ক্রিয়তা এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্রমশ পৃথিবীর মাটি থেকে শুরু করে আকাশ বাতাস ক্রমশ গরম হয়ে উঠছে। সেই গরমের যে তাপ, সেই তাপকে সহ্য করতে পারবে অনাগত প্রজন্ম? কিন্তু কে কার কথা শুনবে? এই সমস্ত ক্ষেত্রে একটা সময় বিশ্ব বিভিন্ন ভাগে ভাগ ছিল। কখনো কখনো যখন আমেরিকার এই ধরনের দৌরাত্ম্য হয়েছে তখন সোভিয়েত ইউনিয়ন একটা সংগঠিতভাবে সে রক্ষা করতে পেরেছে। আজ গোটা পৃথিবীতে বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গেছে, ভেঙে গেছে সেই কবে সোভিয়েত ইউনিয়ন, এমনকি রাশিয়াকে G8 থেকে পর্যন্ত বহিষ্কার করে দেওয়া হয়েছে। এতটাই রাশিয়ার উপর ক্ষোভ রয়েছে। চায়না বা রাশিয়া কেউই কিন্তু ইরানের সাপেক্ষে খুব কড়া বিবৃতি তারা দিতে পারেনি বা দেওয়ার মতো জায়গাতেও নেই। তারা শুধু বলছেন যে যেভাবে যুদ্ধকে ডিএসক্যালেট করতে হবে, কিন্তু ডিএসক্যালেশনসের জন্য G7 বৈঠকও হয়েছিল। কোথায় কি, কোথায় ডিএসক্যালেশন? অর্থাৎ যুদ্ধ থেকে অনেকটা নিবৃত্ত করা। সেখানে তো যেভাবে ট্রাম্প বেরিয়ে এসে, ডোনাল্ড ট্রাম্প যেভাবে আর কি বলছেন তেহরান খালি করুন, তেহরান ফাঁকা করে দিন, তাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধের এক্সক্যালেশনের দিকেই তো তিনি ইঙ্গিত করছেন। অর্থাৎ আগামী দিনে যুদ্ধের বৃদ্ধি পাবে। এই অবস্থায় গোটা বিশ্ব এখন কম্পিত এবং শঙ্কিত। তার প্রভাব এশিয়ার উপর, এই প্রভাব কতটা সুদূর প্রসারী হবে তা ভেবেও অনেকে কুল করতে পারছেন না। তাই এই মুহূর্তে এই যুদ্ধের পরিস্থিতিতে আমরা যে জায়গা থেকে রয়েছি, এই সময় হচ্ছে প্রতিবাদে এবং বিভিন্ন ক্ষেত্রে গলা বাড়িয়ে উঁচিয়ে যে যার কথা কিন্তু এখানে বলতে হবে, এই যুদ্ধ থামাতে হবে। যেভাবেই হোক এই যুদ্ধ যদি না থামে তাহলে গোটা বিশ্ব কিন্তু এক এমন জায়গায় গিয়ে দাঁড়াবে। তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই তো হচ্ছে নিউক্লিয়ার ওয়ার। যদিও নিউক্লিয়ারকে অনেকেই মনে করেন যে এগুলো ডিটারেন্ট, আসলে সকলে নিউক্লিয়ার শক্তিসম্পন্ন হলে যুদ্ধ হবে না, কিন্তু তারপরেও তো যুদ্ধ হচ্ছে লিমিটেড জোন থেকে। ক্রমশ কিন্তু এই লিমিটেড জোনগুলো থেকে একটা এক্সক্যালেট করতে করতে একটা সামগ্রিক বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। বিপদটা সেখানেই। তাই দরকার আর কূটনৈতিক আলোচনা এবং গোটা বিশ্বকে, G7 হোক, ন্যাটো হোক, গোটা বিশ্বকে কিন্তু রাশিয়া এবং চায়নার শক্তিকে অস্বীকার করার কিন্তু আর জায়গা নেই। এবং ভারত এই ক্ষেত্রে একটা ভারসাম্যকারী শক্তি হিসাবে গোটা বিশ্বে অবতীর্ণ হয়েছে। তাই এই শক্তিগুলোকে নিয়ে গোটা বিশ্বের যারা রাষ্ট্রনায়ক তারা যদি বসেন, নিশ্চয়ই এটা খুব কষ্ট কল্পনা নয়। যদি সেই সদিচ্ছা থাকে এই পৃথিবীকে বাঁচাতে হবে, এই গ্রহকে বাঁচাতে হবে, তাহলে সেইটা করা সম্ভব। ভুলে যাবেন না ইরান এই যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেই স্থলভূমির ঠিক মধ্যিখানে অবস্থিত, বলতে গেলে নাভির মতো। সেই ইরানে এখন ক্ষেপণাস্ত্র হামলা চলছে, উপর্যুপরি হামলা চলছে। সেখান থেকে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড গ্রেপ্তার করেছে প্রায় 1/2 শতাধিক মোসাদের এজেন্টকে। তারা বিভিন্ন জায়গায় খুঁজছে। এমনকি এটাও সন্দেহ করা হচ্ছে যে রেভলিউশনারি গার্ডের মধ্যে এমন কেউ রয়েছেন যারা সমস্ত তথ্য দিয়ে যাচ্ছেন আয়াতুল্লাহ খামেনি সম্পর্কে, কোথায় তিনি অবস্থান করছেন, তার সহযোগীরা কোথায় গিয়ে যাচ্ছে, এবং সেই সহযোগীদের নিকেশ করে দিয়ে আর্মি
প্রধানকে শেষ করে দিয়ে কোথাও ইসরায়েল সেই বার্তায় দিতে চাইছে যে এরপরের টার্গেট কিন্তু আয়াতুল্লাহ খামেনি। তা এক অস্থির মধ্যে রয়েছে এই মুহূর্তে গোটা বিশ্ব এবং ইরান। আয়াতুল্লাহ খামেনির রেজিম শেষ হলেই কি ইরান আবার ফিরে পাবে তার অতীত গৌরব? কি ভাবছে? তার কারণ ইরানের এই মুহূর্তে সমস্ত কিছুতে যে গ্লোবাল পজিশনিং তা কিন্তু খুব দুর্বল নয়। তাহলে আয়াতুল্লাহ খামেনির প্রধান কারণই কি এটা যে ইসলামিক বিপ্লবের সময় যে যে শর্তগুলো তিনি দিয়েছিলেন তিনি সেগুলো পূরণ করেছেন, যে কারণে তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি বা জনরোষ তৈরি হয়েও কখনোই পূর্ণাঙ্গ দানা বাঁধতে পারেনি। আর এখানেই হচ্ছে বিপদ দেখতে পেয়েছে আমেরিকা এবং ইসরায়েল। তাই তাকে কি নিকেশ করতে হবে? দেখা যাক। 80-র দশকে সেই বিপ্লব যিনি সম্পাদন করেছিলেন, গোটা ইরানকে এক সূত্রে বেঁধে দিয়েছিলেন, 8 কোটি ইরানিয়ানকে, সে আয়াতুল্লাহ খামেনিকে এই আগ্রাসনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন নাকি? নিজেকে তো বাঁচাবেনই, তার সাথে ইরান এমন এক যুদ্ধ প্রতিরোধ তৈরি করতে চলেছে যা হয়তো গোটা বিশ্বের কাছে একটা নতুন দিগন্ত খুলতে চলেছে। তাই নানা রকম চুলচেরা বিশ্লেষণ চলছে। আমি আমার বিশ্লেষণ আপনাদের কাছে রাখলাম, কিন্তু রিয়েল স্টোরিটা এখনও পর্যন্ত অধরা রয়েছে। সেই মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে। পরমাণু বোমা তৈরি কি সত্যি ইরান করছে? অনেকগুলো যুক্তি তার সাপেক্ষে রয়েছে। তার কারণ হচ্ছে যে পর্বতমালা দিয়ে ইরান ঘেরা রয়েছে, তার তলায় কি হচ্ছে সেটা কেউ জানে না, কিন্তু তারা অফিসিয়ালি কখনোই স্বীকার করেনি। তবে একেবারে কিছু হচ্ছে না সেটাই বা বলা যায় কি করে? কিন্তু রিয়েল একটা স্টোরি কিন্তু লুকিয়ে রয়েছে যা ইতিমধ্যে পৃথিবী জেনে গেছে। সেটা ইরাক ইরানেরও পর্যন্ত যুদ্ধ হয়েছিল, সে অনেক অতীতের কথা। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা কি সত্যিই আয়াতুল্লাহ খামেনিকে নিকেশ করতে চায়? এটাই হচ্ছে প্রধান স্টোরি। এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে। এখনও পর্যন্ত কিছু কিছু স্টোরি থাকে যা ইমিডিয়েটলি শেষ হয় না, যেটা চলতে থাকে। আমিও আপনাদের কাছে সেই বিশ্লেষণ দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।